থেকে ডানে গলিয়ে কুয়াশার ডান বাহু সহ কাঁধ চেপে ধরল। এমনভাবে ধরল যেন কুয়াশার কাঁধ আজ ভেঙে দেবার পণ করেছে সে। কুয়াশা গুঙিয়ে উঠল। সেটা এক চুল পরিমাণও পাত্তা দিল না শিশির, কারণ তার ধৈর্যের সীমা পার হয়ে গেছে। যে মেয়েকে সহ্য করতে পারে না তার থেকে হেনস্থা হয়েছে, তাও আবার দুইবার। সকলের সামনে অপমান করেছে, লোকের সামনে কিচ্ছু বলতে পারেনি বলে এখন ছেড়ে দেবে তার কোনো মানেই হয় না। সবাই তাকে নিয়ে আদিক্ষেতা করলেও সে কখনো এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা করবে না। এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা করতে সে নারাজ, প্রশ্নই আসে না। কুয়াশার ব্যথায় চোখ ভিজে এলো। গলাসহ কাঁধ চেপে ধরতেই অস্পষ্ট স্বরে বলল, ছাড়ো, লাগছে আমার। ছেড়ে দেবার জন্য তো ধরিনি তোকে। আমাকে নিম পাতা বুনল খাইয়েছিস তাই না? এবার তোকে এক গ্লাস করলা শরবত খাইয়ে তবে আমার প্রাণ জুড়াবো। খুব বার বেড়েছিস না? 2 দিন কিছু বলি না বলে, তাই না? তোকে নিয়ে আদিক্ষেতা করার সময় আমার নেই। অন্যরা করলে আমার কাছে খবরদার আদিক্ষেতা দেখাতে আসবি না। কেউ না তুই আমার। তবে কেন তোর জ্বালা আমি সহ্য করব? যারা সহ্য করে তাদের কাছে যাবি। ভাইয়ারা তোকে আদর দিয়ে বেয়াদবে পরিণত করেছে, আমার থেকে সেসব আশা করবি না। বলা শেষ করে ডান হাতে শরবতটা কুয়াশার মুখের সামনে আনতে কুয়াশা মাথা নিচু করে শিশিরের হাতের কবজার উপর কামড় বসিয়ে দিল। জোরে করেই দিয়েছে। শিশির তবুও ছাড়ল না কুয়াশাকে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে করতে কুয়াশাকে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে গেল। হাতের গ্লাসটা রেখে সেই হাতে কুয়াশার চোয়াল চেপে ধরে। এতটা জোরেই ধরল মনে হলো কুয়াশার দাঁতের সাথে চোয়াল লেগে কেটে যাচ্ছে। আবার গুঙিয়ে উঠল সে। এবার চোখের পানি বেরিয়ে এলো। শব্দহীন চোখের পানি ফেলছে, কিন্তু শরীরে তার জেদ। এক চুলও ছাড় দেবে না, তাই 2 হাত দিয়ে শিশিরের হাতে নখ বসিয়ে দিল। যতটা যন্ত্রণা তার গালে হচ্ছে ঠিক ততটাই জোর দিয়ে খামচি দিচ্ছে শিশিরের হাতে। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শিশির সেটাকে পাত্তা দিল না। এখানে দুজনের মধ্যে সমান তালে হাতাহাতি চলছে। কেউ কাউকে এক চুল পরিমাণে ছাড় দিতে নারাজ। দুজনেরই ঘৃণা যেন আজ সপ্তম আসমানে চলে গেছে। একে অপরকে রক্তাক্ত করে দিচ্ছে, তবুও ছাড়ছে না। কিসের ছাড়াছাড়ি? তারা কি একে অপরকে ছাড়তে ধরেছে? তাদের জন্মের পর থেকে তারা একে অপরকে ধরতে ধরতে এত দূর এসেছে। সেই ছোট কালে যেমনটা ঘৃণা নিয়ে মারামারি করত, আজ ঠিক তেমনভাবে হাড্ডাহাড্ডি মারামারি করছে। ছোটকালে এমন মারামারি বাড়ির লোকের সামনে করতো না, আজও ঠিক বাড়ির লোকের সামনে করছে না। কেউ বাধা দেবার মতো নেই। আবার মারামারি করে দুজনের একজনও বাড়ির লোককে জানতে দিত না, আজও দেবে না। এদের হৃদয়ে একে অপরের জন্য ঘৃণা, হিংসা ঠিক এতটাই। এরা কোনো আপোষ করবে না। কিসের আপোষ? কার সাথে আপোষ? যাকে দেখলেই শরীর জ্বলে তার সাথে আপোষের কোনো মানেই হয় না। কুয়াশার ভাবনা, পৃথিবীর এই লোক তাকে সহ্য করতে পারে না। তার আর শিশিরের ভাবনা, পৃথিবীর এই একটা মেয়ে যাকে তার 2 চোখেও দেখতে ইচ্ছা করে না। শিশির এবার বাহু ধরে রাখা হাতটা নামিয়ে চোয়াল ধরে রাখা হাত সরিয়ে সেই হাতে গাল টিপে ধরে মুখ হাঁক করালো কুয়াশার। কুয়াশার ঠোঁট জোড়া গোল হয়ে এলো। মুখ খুলে দিল শিশির। তৎক্ষণাৎ গ্লাস তুলে নিয়ে কুয়াশার মুখে পুড়ে দিল। কুয়াশা এবার ছাড়া পাবার জন্য তরপাতে লাগলো। জঘন্য তেতো আর জঘন্য গন্ধ কাঁচা করলার। পেটের মধ্যে পাক দিয়ে উঠল। নাড়িভুড়ি সব উল্টে আসছে। শব্দ করছে মুখে, কিন্তু শিশিরের কাজে ব্যস্ত। কুয়াশাকে পুরো গ্লাসের শরবত খাইয়ে সে ক্ষান্ত হবে। শিশিরের বুকের সাথেই সে মোচড়াতে লাগলো। সে ওই কাঁচা করলার শরবতের গন্ধ এবং স্বাদ কোনোটাই নিতে পারছে না। ব্যথা এবং জঘন্য খাবার দুটো মিলিয়ে তার ভেতরটা পর্যন্ত তেতো করে দিল। শিশিরের জন্য ঘৃণা, অভিমান আরও দ্বিগুণ বৃদ্ধি পেল। চোখ থেকে টুপটুপ করে অনবরত পানি পড়ছে, আর সহ্য করতে পারছে না। একদম বরফের ন্যায় জমে গেল। শান্ত হয়ে গেল সে। আর মোচড়ামুচড়ি করছে না। বুঝে গেছে ছাড় সে পাবে না। মানুষটা এমন ছাড় সে দেবে না। নিজের কার্যসিদ্ধি হাসিল করেই সে ক্ষান্ত হবে। শিশির পুরোটা গ্লাস পাকা করে কুয়াশাকে ঝটকা মেরে দূরে ঠেলে দিল। শরবত মেখে মুখ, গলা, বুক, জামা সব ভিজে গেছে। মেয়েটার চোখ মুখ উল্টে আসছে। নাড়িভুড়ি পেটের মধ্যে আর থাকতে চাইছে না। জঘন্য অনুভূতি হচ্ছে। লাল টুকটুকে মুখ ও চোখ, ভয়ঙ্কর ভাব লাগছে। চোখ সব ঘোলা দেখছে। কুয়াশার অবস্থা দেখেও এক চুল পরিমাণও দয়া দেখালো না। সে বলল, এবার বুঝে নে আমি কি জিনিস। বলেছিলাম না এখান থেকে বেরোতে দে। তোর ডানা ছাটার দায়িত্ব আমি নিজে নেব। দেখ তোর ডানা ছাটা কেন, পুরো তোর অবস্থায় বেহাল করলাম। ফার্দার আর লাগতে আসবি না, আমার থেকে দূরে থাকবি। যতই বলুক দূরে থাকবি, সত্যি দূরে থাকতে পারবে নাকি থাকা যাবে? শিশিরের কথা শেষ হতে না হতে কুয়াশা শিশিরের গা পুরো ভাসিয়ে দিল। হড়হড় করে সব তুলে দিল। সে আর সহ্য করতে পারেনি। দুপুরে তেল মশলা খাবার খেয়ে এসে সেই পেটে এমন জঘন্য তেতো আর জঘন্য গন্ধের জিনিস তার শরীর এবং পেট কোনোটাই নিতে পারল না। বমি করলো তো করলো একদম শিশিরের উপর। ছি ছি ছি, কি জঘন্য কাজ হলো।
শিশির আতকে উঠে দূরে সরে গেল, তবুও কুয়াশা আবার করল বমি। শিশির পুরো হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে শুধু দেখে গেল। এখন তার কি বলা উচিত বা কি করা উচিত মাথায় এলো না। এই গোবর ঠাসাকে ঠাটিয়ে থাপ্পড় দিলে কি গায়ের জ্বালা মিটত? মেজাজটা তার শরীর ঘিনঘিনের সাথে বেড়ে লাভার ন্যায় জ্বলে উঠল। মাথায় রাগ উঠে কপালের রগ দপদপ করতে লাগলো। একবার নিজের অবস্থা দেখতে লাগলো, একবার কুয়াশার। এরকম পরিস্থিতি দেখে তার নিজেরই বমি এলো। কুয়াশার সাথে কি তারও বমি করা উচিত? সেও কি বমি করে দিবে? নারী বুড়ি তো তার নিজেরও উল্টে আসছে এবার। বিস্ময় নিয়ে রাং ধমক দিয়ে উঠল। এই গোবর ঠাসার বাচ্চা, এটা কি করলি তুই? বলেই ঠাটিয়ে একটা থাপ্পড় দেবার উদ্দেশ্যে এগিয়ে গেল কুয়াশার দিকে। কুয়াশা মাথা নিচু করে এবার ফ্লোরে বমি করে দিল। আর কিছুই নেই পেটে। পেট একদম ফাঁকা হয়ে গেল। পেট ধরে আছে কুয়াশা। শিশির আবার দূরে সরে গেছে। এই বমি দিয়ে শিশিরকে শিক্ষা দিচ্ছে বুঝতে পারল শিশির। ফ্লোর ভেসে গেল বমিতে। কুয়াশা পেট ধরে আর সহ্য করতে পারল না, শুধু অস্পষ্ট স্বরে ডাকলো। ভাইয়া! তারপরই ঠাস করে উল্টে পড়ল। মাথাটা ফ্লোরে বাড়ি খেল। শব্দ বলে দিল অতি জোরে আঘাত লেগেছে মাথায়। ফেটে টেতে কি গেল মাথা। শিশির এবার বাকরুদ্ধ হয়ে গেল। সবকিছু এত জলদি ঘটল যে সে চেয়েও কিছু করতে পারল না। কুয়াশার কান্না জড়ানো অস্পষ্ট স্বরে ভাইয়া ডাক তাকে নাড়িয়ে দিতে সক্ষম হলো। ঘৃণা, রাগ, ঘিন ঘিন অনুভূতি একপাশে রেখে সে সেকেন্ডের মাঝে ফ্লোরে বসে পড়ল কুয়াশার কাছে। মাথা দুহাতে আজলায় নিয়ে দেখলো ফেটেছে কিনা। না, ফাটেনি, কিন্তু সাথে সাথে রক্ত জমাট বেঁধে ফুলে উঠল। শিশির এবার দিশাহারা হয়ে গেল। পালস চেক করে দেখলো অজ্ঞান হয়ে গেছে। বমির ধাক্কা, শিশিরের চেপে ধরায় রাখার ধাক্কা কোনোটাই নিতে পারেনি সে। একের পর এক কুয়াশাকে ডাকতে লাগলো, কিন্তু শুনল না কুয়াশা, উঠলও না কুয়াশা। রাগের মাথায় কি করে ফেলেছে এবার বুঝেছে। কে বলবে দরদ নেই এ ছেলের মাঝে? কুয়াশার অজ্ঞান হওয়াতে তার মুখ শুকিয়ে গেছে, ভয় পেয়ে ঘাবড়ে গেছে। রাগ উঠলে মাথা ঠিক থাকে না। রাগটা এতটা তোলার দরকার ছিল না। এখন বুঝতে পারছে এই রাগ মানুষকে যে কত কিছু করতে বাধ্য করে। রাগ মানুষকে খুন করাতে সক্ষম হয়, গড়া সংসার ভাঙাতে সক্ষম হয়, বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয়। জগৎ সংসারে রাগই একমাত্র সবকিছু ধ্বংসের মূল। রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত ধৈর্যশীল। আসলে এটা ঠিক, রাগ উঠলে কিছু নিয়ন্ত্রণে আসে না। এমন রাগ না করাই উচিত যেটাতে সবকিছু ধ্বংস হয়। ডাকার পরেও যখন কাজ হলো না, তখন আর কিছু না ভেবে কুয়াশাকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। এছাড়া আর উপায় নেই, আগে পরিষ্কার হতে হবে। এভাবে থাকলে সে নিজেও কখন বমি করে দিবে। ঘিন ঘিন করছে শরীর। রাগ হচ্ছে, আবার কুয়াশার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছে। আর বাড়ির লোক যদি এসব জানে, এই বিয়ের বাড়িতেই হুলস্থুল বেঁধে যাবে। রাগারাগি করবে, যেটা সে এখন চাচ্ছে না। নিজে যখন দোষী নিজেই সমাধান করুক। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। কুয়াশা এখনও কোলে শিশিরের। দুজনাই ভিজে গেল। ডাকতে লাগলো কুয়াশাকে। কুয়াশা, এই কুয়াশা। সাড়া দিল না সে। এবার কোল থেকে নামিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। কুয়াশার মাথা শিশিরের বুকে। এক হাতে পিঠের উপর দিয়ে বাহু চেপে ধরল, অন্য হাতে গালের উপর আলতো থাপ্পড় দিতে দিতে ডাকলো। কুয়াশা, ওঠ কুয়াশা, এই ঠিক আছিস তুই? অনবরত থাপ্পড় এবং মুখে চোখে ঝর্ণার পানি পড়ার দরুন জ্ঞান ফিরল। পিটপিট করে তাকালো শিশির। বলল, কুয়াশা, এই ঠিক আছিস তুই? কথা বলল না কুয়াশা। শরীর কাঁপছে তার, থরথর করে কাঁপছে। মিনিটের মধ্যে শরীর গরম হয়ে গেল। জ্বর এসে গেল নাকি? কুয়াশা, ওঠ। চোখ বন্ধ করে পড়ে রইল শিশিরের বুকে। তার পা ভেঙে আসছে, শরীরে জোর নেই। বমি করলে তো এমনি শরীর ক্লান্ত হয়ে যায়, সেখানে আবার জ্বর এসে গেছে। কুয়াশার জ্বর, শরীরের গরম পানি শিশিরের শরীরে প্রবেশ করছে। সে বুঝতে পারছে জ্বর বেশ ভালোভাবেই হানা দিয়েছে। কুয়াশাকে বসিয়ে দিল শাওয়ারের নিচে, চোখ তার বন্ধ। এরপর নিজের শরীর থেকে বমিতে ভরা সাদা টি শার্টটা খুলে ফেলল একটানে। আগে নিজেকে পরিষ্কার করে নিল। নিচের কালো ট্রাউজারটা ভালো করে ধুয়ে সাবান দিল শরীরে। শাওয়ার বন্ধ করে বেরিয়ে এলো কুয়াশাকে রেখে। নিজের ফোন নেই, তাই কুয়াশার ফোন থেকে স্মৃতির নম্বরে কল দিল। পাসওয়ার্ড দেওয়া ছিল না, কারণ কুয়াশার কোনো গোপন জিনিস নেই যেটার জন্য পাসওয়ার্ড দিবে। স্মৃতি কল ধরলে তৎক্ষণাৎ শিশির কিছু বলার সুযোগ না দিয়ে বলল, স্মৃতি, তোমার আশেপাশে রিজভি আছে? তা থাকলে ওকে একটা ফোন দাও তো জলদি। কি হয়েছে ভাইয়া? আপনার কণ্ঠে এমন কেন? আর এটা তো কুয়াশার নাম্বার। ও ঠিক আছে? সব বলছে, আগে রিজভিকে দাও। কণ্ঠটা এবার কঠিন শোনালো। স্মৃতি আর প্রশ্ন করল না। সে ফোন কানে রেখে আশেপাশে চোখ বোলালো। দেখলো সোফায় অয়ন নিহারের সাথে বসে কথা বলছে। সে একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে রিজভিকে ডাকলো। রিজভি ভাইয়া, একটু দরকার ছিল। রিজভি উঠে এলে একটু আড়ালে গেল। ফোন দিয়ে জানালো শিশির কথা বলবে। রিজভি ভ্রু কুচকে তাকিয়ে ফোন নিয়ে কানে ধরল। বলল,
কিরে শিশির, ঠিক আছে সব? শিশির সেটার উত্তর না দিয়ে বলল, সব বলবো, আগে স্মৃতিকে নিয়ে কুয়াশার ঘরে আয়। কে যেন না জানে, আর আসার আগে আমার ঘর থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি। জলদি আয়, সময় জাস্ট 5 মিনিট। বলেই ফোন কেটে দিল। সে হতভম্ব হয়ে গেল। স্মৃতিকে ফোন দিতে দিতে শিশিরের বলা কথাগুলো বলল। এরপর দুজন তৎক্ষণাৎ উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল। কারণ সময় 5 মিনিট। কুয়াশার ঘরের কাছে এসে চারিদিকে নজর দিল। না, কেউ দেখছে না। নক করতেই শিশির সাথে সাথে খুলে দিল দরজা। রিজভি স্মৃতি কিছু বুঝে ওঠার আগেই হাত দিয়ে রিজভিকে টেনে নিয়ে স্মৃতিকে জলদি ঢুকতে বলল। স্মৃতি ঢুকতেই দরজা আবারও বন্ধ করে দিল।